আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য মূলত এই ক্লাসটি, এবং যারা পরবর্তীতে সেকেন্ড টাইম ট্রাই করবা তোমরা এই ক্লাসটি করলে সমান তালে বেনিফিট পাবা। সো বাসায় বসে না থেকে মোবাইল ফেসবুকিং না করে তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি দেখতে পারো। আমাদের প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ যেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাই প্রতি ক্লাসে, এগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য অনেকটা কার্যকর। অর্থাৎ তুমি যদি এগুলো প্র্যাকটিস করো এখান থেকে হুবহু আসতে পারে, অথবা সেম রুলস থেকে তোমার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন কমন চলে আসতে পারে। সো আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে আশা করছি তোমরা সবাই করছো। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। হয়তো অনেকটা হাঁপিয়ে গিয়েছ, হয়তো অনেকটা হতাশ, মানে ওয়ান কাইন্ড অফ আসলে জীবনে কি করবা না কিছুই খুঁজে পাচ্ছ না, কোনো কুলকিনারা নাই, কোনো জীবনের কোনো গতি নাই তোমার, ঠিক আছে, কোনো ইন্সপিরেশন নাই নিজের মধ্যে। তোমাকে আমি বলছি লাইফটা আসলে অনেক কঠিন। তোমাকে একটু পরিশ্রম করতে হবে, একটু শেষ দিন পর্যন্ত পরিশ্রম করতে হবে। নিয়ত করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আমি আমার জীবনের লাস্ট ট্রাই যেটা সেটা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে করতে চাই। সো আবারও বলছি, যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের ইচ্ছা করছো এবং সুযোগ আছে, যাদের সুযোগ আছে তারা অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, সেটা আমাদের এখানে হোক বা অন্য জায়গায় হোক। তবে একটা কথা হলো, বেস্ট প্ল্যাটফর্ম, ভালো শিক্ষক, দক্ষ অভিজ্ঞ শিক্ষক এবং ভালো সার্ভিস যদি আশা করো, তাহলে কারো কথায় মোটিভেটেড না হয়ে ডিরেক্ট ভালো প্রতিষ্ঠান এডুকেশনে চলে আসো। সবাই ক্লাস জয়েন করো, আমরা এখনই শুরু করে দিব। ভাইয়া একটু টেকনিক্যাল এররের কারণে আমার ক্লাসটা শুরু করতে 6-7 মিনিট দেরি হয়েছে। সো এই 6-7 মিনিট দেরি হওয়ার কারণে আমার কিছু প্রিয় ভাই, কিছু প্রিয় বোন এরকম হয় যে ক্লাসে তারা জয়েন করে না, ঠিক আছে, তাদেরকে একটু আমরা সবাই মিলে মেনশন করে দেই। সবাইকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে ঢুকেছে, ক্লাসে চলে আসো তোমরা। ওকে, আমি আবারও বলছি, তোমরা সবাইকে বলে দাও যে ক্লাস শুরু হয়েছে। ওকে, যারা অলরেডি ক্লাসে উপস্থিত হয়েছ সবাই একটু কি করে দাও, লাইক রিয়েক্ট দিয়ে দাও, যেন অন্যরা বুঝতে পারে। যেহেতু ভাইয়া অলরেডি 7-8 মিনিট লেট করে ঢুকেছি, অনেকে ভাববে যে আজকে ক্লাস হচ্ছে না। সো তোমরা যারা অলরেডি ক্লাসে ইন করেছো তোমরা প্রত্যেকে একটু লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা বুঝতে পারে। জি, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের কোনটি ভিন্ন, দেখি পারো কিনা সবাই। নিচের কোনটি ভিন্ন, সবাই দেখি পারো কিনা উত্তর দিবা। নিচের কোনটি ভিন্ন আছে কোনটা? ওকে, আমরা আস্তে আস্তে ট্রাই করি, দেখি আমার সাথে তোমরা ট্রাই করো। সবাই উত্তর দেওয়ার ট্রাই করবা। এই কমেন্ট সেকশনে অপ্রয়োজনীয় কথা না বলে একটু এখানে পরীক্ষা দেওয়ার ট্রাই করো। তুমি মনে করো এটা তোমার এক্সাম সেন্টার, এখান থেকে ভালো করতে হবে। ওকে, গ্রাম থেকে গেরাম, তাহলে গ্রাম থেকে গ র আকার ম, এটা ছিল এইরকম গ র আকার ম, হ্যাঁ এরকম ছিল গ র আকার, রফালা মানি র আকার ম, এখান থেকে আসছে গেরাম। তাহলে অতিরিক্ত একটা কি আসছে বলো তো? অতিরিক্ত একটা একার আসছে। এখন একার সামনে দেখার কারণে অতিরিক্ত একটা একার আসছে, এটা সামনে দেখে তুমি বললা স্বরচিহ্ন নতুন আসছে স্বরাগম। এটা 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। বাট এটা তুমি বলবে এটা আদি স্বরাগম, কারণ একারটা গয়ের আগে আসছে। কিন্তু না, তুমি যদি পার্সোনালি চিন্তা করো এভাবে, গয়েকার গে, তুমি যদি বলো একার আগে, তাহলে কেন বলো না এ গ এক বলি না, এক বলি না। তার গয়াকার গে, এটা ভাঙলে কি হয় জানো? গহসন্ত যোগ এ, অর্থাৎ এটা পরে, গহসন্ত পর এটা কি পরে। ক্লিয়ার? তাহলে গ্রাম থেকে গেরাম, গ্রাম থেকে কি গেরাম, গ্রাম থেকে গেরাম। ওকে, তাহলে লক্ষ্য করো, এটা গয়ের আগে একার আসে না, গয়ের পরে মূলত একার আসছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন সবসময় কোথায় থাকে? পরে থাকে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন পরে থাকে, তাহলে এটা হলো মধ্য স্বরাগম। এটা কি মধ্য স্বরাগম, এটার নাম হলো মধ্য স্বরাগম। অনুরূপভাবে শ্লোক থেকে শ্লোক, লক্ষ্য করো এখানে একটা তালব্যস্য আছে ল, এই একার আকারটা কার সাথে? তালব্যর সাথে উচ্চারিত হচ্ছে না লয়ের সাথে? লয়ের সাথে উচ্চারিত হচ্ছে, তাহলে তালব্য লয়কার ক। হ্যাঁ, এই স্টেজটা থেকে আসছে কি বলতো? শ্লোক। তাহলে লয়কার ক ছিল, তালব্যস্যের সাথে এখানে কোনো স্বরচিহ্ন ছিল না, এখানে ওকার আসছে। ওকার যদি তালব্যস্যের সাথে আছে সয়কার শো, এটা ভাঙলে কি হয় জানো? এটা ভাঙলে হবে তালব্যস্য হসন্ত ও। হ্যাঁ, তালব্যস্য হসন্ত ও, দ্যাট মিনস তার পরে ও, তাহলে এটাও কি মধ্য স্বরাগম।
বেঞ্চ থেকে বেঞ্চ, লক্ষ্য করো এই বেঞ্চ থেকে বেঞ্চ, এটা একটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের আগে মাঝখানে কোনো স্বরচিহ্ন আসলে স্বরাগম হয়, মধ্য স্বরাগম হয়, বাট একটা শর্ত হলো যুক্ত বর্ণের আগে আসলে সেটাকে আমরা বলবো ওপি নিহিতি। সেটাকে আমরা কি বলবো বলো? ওপি নিহিতি, ওপি নিহিতি। ওকে, এবার আসো ভ্রু। ভ্রু এখানে আছে কি বলো তো? ভ, তারপরে র রস্যু, তারপরে আছে র, তারপরে আছে এটার সাথে রস্যু। উচ্চারণ করো ভ্রু ভ্রু। এই রস্যুটা ভয়ের সাথে উচ্চারিত হচ্ছে না, রয়ের সাথে। ভ্রু ভ্রু, ভ র রস্যু। তাহলে ভ র রস্যু আছে, এই ভয়ের সাথে একটা রস্যুকার ঢুকছে। এখানে কি ভয়ের সাথে রস্যুকার ছিল? না। তাহলে ভয়ের রস্যুকার মানি হলো, ভয়ের রস্যুকার মানি হলো বহসন্ত রস্য। তাহলে ভয়ের পরে একটা রস্যু আসছে, এটা হলো মধ্য স্বরাগম। এটা কি? মধ্য স্বরাগম। তাহলে এটার নাম হলো মধ্য স্বরাগম। তাহলে আজকে আমাদের লক্ষ্য করো এইটা মধ্য স্বরাগম, এটা মধ্য স্বরাগম, আর এই 4 নম্বরটা মধ্য স্বরাগম। তাহলে আজকে সঠিক উত্তর হলো গ। আজকে সঠিক উত্তর কি? গ। বুঝাইতে পারছি? এই যে এতদিন ক্লাস করার পরও মেজরিটি সবাই উত্তর দিয়ে দিছ ঘ, তাহলে হইল কোনটি ভিন্ন? ভিন্ন তো হইলো এটা হলো মধ্য স্বরাগম না, এটা অপিনিহিতি। 99% ভুল করেছ। তো তোমরা এই স্টেজে এসে যদি এইভাবে ভুল করো তাহলে কিভাবে হবে? কিভাবে পারবা বলো? পড়াশোনা করতে হবে, এগুলো করলে হবে না, পড়াশোনা করতে হবে। ওকে, ক্লাস করতে চাও না, কিছু পারো না, কি ভাই আমরা তোমাদেরকে সার্ভিস দিচ্ছি আর তোমরা নিতে চাচ্ছ না, এরকম করলে হবে? পড়াশোনা করো। এই যে একটা উদাহরণ থেকে শুধু এটুক তুমি ভালো পারলে পরীক্ষা একটা উত্তর দিতে পারবা যদি ধ্বনি পরিবর্তন আসে। নেক্সট, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখি পারো কিনা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? সপরিবারে আমন্ত্রিত। আমি আবারও বলছি, শুধু স মানি সহ, আর শয়ের নিচে ব, শুধু স মানি সহ, শয়ের নিচে ব মানি কি বলতো? নিজ। শুধু স মানি সহ, শয়ের নিচে ব কি? নিজ। শুধু স মানি সহ, শয়ের নিচে ব মানি কি? নিজ। ওকে, শুধু স মানি সহ, শয়ের নিচে বফলা মানি নিজ। তাহলে সপরিবারে আমন্ত্রিত মানে নিজ পরিবারে। এখানে বুঝাইছে সপরিবারে মানে পরিবার সহ, তাহলে শুধু স হবে। সস্ত্রীক আমন্ত্রিত, তাহলে স্ত্রী সহ আমন্ত্রিত, তাহলে বফলা হবে? হবে না। পরিবার বর্গ সহ, বর্গ একটা বহুবচন, আবার সহ বহুবচন, হইল? হবে না। তাহলে এটা কি হবে? পরিবার সহ আমন্ত্রিত। তাহলে এটা 4 নম্বরটা সঠিক। হয় তুমি বলবা সপরিবারে, সপরিবারে, সপরিবারে এটা বলতে পারো, অথবা পরিবার সহ, অথবা কি? পরিবার সহ। সপরিবারে অথবা কি? পরিবার সহ। সপরিবারে অথবা পরিবার সহ। সপরিবারে অথবা কি বলো? পরিবার সহ কি? আমন্ত্রিত। সপরিবারে অথবা পরিবার সহ কি? আমন্ত্রিত। বুঝতে পেরেছ? এটা কি ক্লিয়ার সবার কাছে? এই পরিবার নিয়ে আমন্ত্রিত মানি তাহলে পরিবার সহ, হয় সহ দিবা নতুবা স দিবা, কিন্তু শয়ের নিচে বফলা দিবা না। ওকে, নেক্সট, শুদ্ধ বানান কোনটি? দেখি পারো কিনা। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? মনে রাখবা, জফলা আর তা নর্মালি একসাথে বসে না। কোনো শব্দকে শেষে জফলা থাকলে এটা বিশেষ্য হয় নর্মালি, আবার তা দিয়েও বিশেষ্য হয়। তাহলে জফলা এবং তা দিলে ভুল হবে। কার্পণ্যতা বলতে কিছু নাই। হ্যাঁ, তাহলে দারিদ্র, লক্ষ্য করো, দা যদি বলি শব্দটা সঠিক হলে এইভাবে, দরিদ্র একভাবে সঠিক, অথবা দরিদ্রতা, দরিদ্রতা সঠিক, অথবা দারিদ্র, অথবা কি? দারিদ্র সঠিক। দরিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র। তাহলে দারিদ্রতা বলতে এরকম কোনো কিছু নাই, এরকম নাই, যেই 3টা ফরম্যাটে সঠিক, দরিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র। হ্যাঁ, ঔদ্ধত্য, যোগ্যতা, যোগ্য থেকে যোগ্যতা, শুদ্ধ বানান কোনটি? হ্যাঁ, ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ, এটা সঠিক। তাহলে যোগ্য, 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 আবার তা, যোগ্যতা, এটাও তো সঠিক হয় নর্মালি। আমাদের উত্তর হলো এটা, তবে এটাও ভুল না, এটাও সঠিক হয়।
কাছাকাছি। এইখানে আবার যোগ্যতা জফলা তা নিয়ে, তাহলে যোগ্যতা কি শুদ্ধ বানান কোনটি, এটা এক হিসেবে হয়, আবার হিসেবে যোগ্য সঠিক হয়, যোগ্যতা সঠিক হয় ভিন্ন আঙ্গিকে। তবে এখানের উত্তর হলো এটা দিলেও ভুল হওয়ার কথা না। অপশন দুইটাই কারেক্ট ছিল এখানে, হ্যাঁ অপশন দুইটাই কারেক্ট ছিল। নেক্সট, সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, দেখি পারো কিনা। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, দেখি পারো কিনা। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, দেখি পারো কিনা। সবাই ট্রাই করো, সবাই সবাই। সদ্যজাত মনে রাখবে, এখানে একটা ওকার আছে, মনে রাখবো মাঝে মধ্যে ওকার বিসর্গ হয়ে যায়। ওকার কি হয়ে যায়, বিসর্গ হয়ে যায়। তাহলে স তারপরে দ, হ্যাঁ দয়ের সাথে জফলা, ওকারটারে বিসর্গ বানাবো, বিসর্গ প্লাস জাত, সদ্যজাত প্লাস কি জাত, সদ্যজাত। ওকে, সদ্যজাত। ওকে, ক্লিয়ার। তাহলে সদ্য যোগ জাত, মাঝে মধ্যে ওকার কি হয়, বিসর্গ পরিণত হয়। যেমন আমরা বলতে পারি মনোভাব, মনোভাব, হ্যাঁ তাহলে কি হবে, মনোযোগ ভাব, মনোযোগ ভাব। তিরোধান, আমরা যদি বলতে পারি তিরোধান, তাহলে হবে তিরোধান, তাহলে হবে তিরহ যোগ ধান, তিরহ যোগ ধান, তিরহ যোগ ধান, হ্যাঁ তিরোধান, এরকম। ওকে, ওকার মাঝে মধ্যে কিসে পরিণত হয়, বিসর্গে পরিণত হয়। ওকার মাঝে মধ্যে বিসর্গে পরিণত হয়। নেক্সট, নিচের কোনটি ভিন্ন, দেখি পারো কিনা। নিচের কোনটি ভিন্ন, দেখি পারো কিনা, কেউ পারো কিনা, একজন উত্তর দাও, ঠিকঠাক উত্তর দাও। নিচের কোনটি ভিন্ন, ঠিকঠাক উত্তর দাও। নিচের কোনটি ভিন্ন, ঠিকঠাক উত্তর দাও। নিচের কোনটি ভিন্ন, পারো কিনা দেখি। এগুলো সবই হলে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে, হ্যাঁ নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মার্তণ্ড, বিম্বষ্ঠ, মার্তণ্ড, প্রৌঢ়, এই তিনটে হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ, নিপাতনে, নিপাতনে সিদ্ধ, সিদ্ধ স্বরসন্ধি। আর এটা হলো ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ কি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর এটা হলো নিপাতনে সিদ্ধ কি সন্ধি বলো, ব্যঞ্জন সন্ধি। বুঝতে পারতেছ? পাঁচের উত্তরটা ঠিকঠাক মতো দাও। যতজন আছো প্রত্যেকে একটু লাইক রিয়াক্ট দাও, হাজিরা দাও। আমরা একটু লেটে আসার কারণে অনেকে ভাবছে আজকের ক্লাসটি হবে না। ঠিক আছে, সবাই সবাই একটু উত্তর দাও, সবাই সবাই ঠিকঠাক মতো উত্তর দাও, বুঝছ? এই এটার উত্তর দাও। বিম্বষ্ঠ তো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, আর বাকি মার্তণ্ড, প্রৌঢ়, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আশ্চর্য হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, কোনো সমস্যা? তোমরা ভুলভাল উত্তর দিয়েছো সবাই। কেরা বলছে আই লাভ ইউ, স্যাড, স্যাড নাকি সাদ, কোনটা? যাই হোক, ভয় পেয়ে গেছিলাম। ওকে, নেক্সট। ওয়াও, যারা এখনও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে 15 তারিখ, ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের ক্লাস শুরু হবে। অফারে ভর্তি 15 তারিখ পর্যন্তই। তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবা, কথা দিলাম। আমাদের চেয়ে ভালো সার্ভিস আর কোথাও পাবা না। আমরা সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সার্ভিস দিই, সর্বোচ্চ সার্ভিস দিই। এবার তো ইংরেজি ক্লাস ডাবল পাবা। অন্যান্য ইংরেজি টিচারের সাথে আমাদের দুজন ইংরেজি টিচারের সাথে বিন্দু পরিমাণ কম্পেয়ার করার মতো কোনো যোগ্যতাই নাই কারো। ঠিক আছে, শুধু এটাই বললাম। নেক্সট, উত্তর দাও। স্ত্রী শব্দে কতটি অক্ষর আছে সবাই?
স্ত্রী শব্দে কয়টি অক্ষর আছে? স্ত্রী শব্দে কয়টি অক্ষর আছে? স্ত্রী এই শব্দে মাত্র একটা দীর্ঘ ইকার উচ্চারিত হচ্ছে। একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে, হ্যাঁ। আর স্ত্রী যদি আমরা এভাবে বলি, স্ত্রী যতটা ভায়েল ততটা অক্ষর। এখন বলতে পারো স্ত্রী, এইভাবে তুমি বলবা আর ডাবলি, পাশাপাশি দুইটা ভায়েল থেকে যদি আলাদা উচ্চারিত না হয়, একটার মতো হয়, তাহলে একটা অক্ষর ধরতে হয়। কয়টা অক্ষর ধরতে হয়? একটা। আর যদি বলে স্ত্রী শব্দে বর্ণ কয়টা? স একটা, ত একটা, রফল একটা, দীর্ঘ ইকার। যদি বলে বর্ণ কয়টা? বর্ণ বললে বলবা 4টা, আর অক্ষর বললে বলবা 1টি। কারণ স্ত্রী শব্দ আমরা একবারে উচ্চারণ করি, অক্ষর মানি এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয়। আর আমরা সহজভাবে বলি যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে, যতটা ভায়েল থাকবে ততটা অক্ষর হবে। তবে প্রকাশ থাকে যে ভায়েল যদি পাশাপাশি দুইটা থাকে আর আলাদা উচ্চারণ না করা যায়, দুইটা ভায়েলকে একটা অক্ষর ধরতে হবে। যেমন ভাই, এই ভাই, লক্ষ্য করো, ভাই, আমরা এখানে একটা আস আর একটা রস্বই, বাট আলাদা উচ্চারণ হচ্ছে না। ইংরেজি তুমি আসো এ এবং আই, তুমি কি বলবা ভা ই? না, ভাই আই, এটা আই উচ্চারিত হচ্ছে, আর আই আলাদা উচ্চারণ করা যায় না। এই জন্য কয়টা অক্ষর? একটা অক্ষর। ভাই শব্দে কয়টা অক্ষর? একটা অক্ষর। ভাই, যাই, খাই, এক অক্ষর। কোন বিশ্লেষণটি সঠিক দেখি পারো কিনা? কোন বিশ্লেষণটি সঠিক দেখি পারো কিনা? কোন বিশ্লেষণটা সঠিক? এটা তো হবে না, হ্যাঁ, এটা ত হসন্ত হইলে হইতো, এটা এখানে খণ্ড তো দিছে, হবে না। ক আর র ফলা মিলে এটা হয় না, এটা হইলে এইরকম। এটা কার সাথে হয়? শত্রু, শত্রু, তাহলে ত আছে, র রস্যু হবে, তাহলে ত র কিছু নাই, হয় না, হ্যাঁ। গয়ের সাথে যখন মূর্ধন্য দিবা তখন এটা কখনোই যুক্ত হবে না, তখন জাস্ট এইরকম হবে, গ সন্ত মূর্ধন্য। কারণ গয়ের নিচে যখন ন দিবা, এই গয়ের নিচের ন মানি হলো গযোগ দন্তন্য, গযোগ গ সন্ত যোগ দন্তন্য। গয়ের নিচে ন মানি গযোগ দন্তন্য, গয়ের নিচে ন মানি কি? গ সন্ত যোগ কি? দন্তন্য। ওকে, বুঝাইতে পারছি? তাহলে ক, এটা আমরা হইলে এরকম বক্র, যেমন বক্র, তাহলে ক র ফলা, বক র, ক র ফলা, তাহলে সঠিক উত্তর হলো এটা, সঠিক উত্তর হলো এটা। মনে রাখবা, নিচে ন শুধু হয়, নিচে ন দিলে একটা মূর্ধন্য হয়, হ সন্ত মূর্ধন্য, হ্যাঁ। আর যদি তয়ের নিচে ন দাও কখনোই মূর্ধন্য হবে না, তহ সন্ত দন্তন্য, দন্তন্য। যদি গয়ের নিচে ন দাও কখনো মূর্ধন্য হবে না, গহ সন্ত দন্তন্য। ওকে, শুধু হয়ের নিচে ন দিলে মূর্ধন্য, আর হয়ের যদি পাশে ন দাও তাহলে হ হসন্ত দন্তন্য। ক্লিয়ার? পারা যাবে? মোবাইলে যেভাবে যুক্তবর্ণ লেখো ঠিক ওই রকমভাবে, হসন্ত দেওয়া ছাড়া যুক্তবর্ণ হয় না। সর্বাধিক উপসর্গ রয়েছে কোন শব্দে দেখি পারো কিনা? সবাই ট্রাই করো। কোনটা বেশি উপসর্গ দেখি পারো কিনা? তয়ের সাথে জফলা আছে, প্রতি যোগ উপ, এখানে দুইটা, হ্যাঁ। অভ্যুদয়, বয়ের সাথে জফলা তারপরে রস্যকার, তাহলে জফলাটারে রস্যিকার বানাই দেয়, অভি প্লাস উদয়, রস্যু উদয়, উদয়ের মধ্যে একটা উত আছে, উত যোগ হয় দুইটা, ইত্য অনুসারে তয়ের সাথে জফলা, তাহলে জফলা রস্যিকার হয়ে যায়, ইতি প্লাস অনু, আর মূল শব্দ সার দুইটা। ব্যতিব্যস্ত, তাহলে ব্যতিব্যস্ত কয়টা হলো? বয়ের সাথে জফলা, জফলাটাই রস্যিকার বানাবো, বি। জফলার পরে সবসময় একটা অ ধরা যায়, আমার উপসর্গের ক্লাসে বলা আছে, হ্যাঁ। তাহলে বি যোগ অতি, অতি যোগ বয়ের সাথে জফলা আছে, জফলারে বি বানানোর পরে দেখি পরে মূল শব্দ থাকে কিনা, জফলার পরে একটা অ ধরা যায়, তাহলে মূল শব্দ হলো অস্ত। মূল শব্দ কি? অস্ত। এটা কোনো উপসর্গ না। কয়টা উপসর্গ? এখানে হলো 3টা, এখানে হলো 2টা, 2টা, 2টা। তাহলে সবচেয়ে বেশি উপসর্গ আছে কোনটার মধ্যে? 4 নাম্বারটায়। বলো, সবচেয়ে বেশি উপসর্গ আছে কোনটার মধ্যে? 4 নাম্বারটায়। সবচেয়ে বেশি উপসর্গ আছে 4 নাম্বারটায়। ক্লিয়ার? বুঝাইতে পারছি সবাইকে? বুঝছ? নেক্সট, উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ কোনটি দেখি পারো কিনা? উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ কোনটি? সবাই পারবা?
উপসর্গ পৃথক করার পর পরের শব্দটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। উপসর্গটি পৃথক করার পর পরের শব্দটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। উপসর্গ পৃথক করার পর পরের শব্দটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তাহলে লক্ষ্য করো, বি আলাদা করলে জলই থাকে, জলির কোনো অর্থ নাই, অথবা ইংরেজি শব্দ। বি আলাদা করলে জ্ঞান থাকে, তাহলে বি যোগ জ্ঞান, অনেক সুন্দর। বি আলাদা করলে লাত থাকে, লাতের কোনো অর্থ নাই। বি আলাদা করলে শাক্ত থাকে, শাক্তের কোনো অর্থ নাই। উপসর্গ যুক্ত হবে অর্থপূর্ণ শব্দের পূর্বে, উপসর্গ যুক্ত হবে অর্থপূর্ণ শব্দের পূর্বে। লক্ষ্য করো, জ্ঞান এর সাথে বি যোগ করলে বিজ্ঞান, আর এই বি হলো সংস্কৃত উপসর্গ, বি হলো সংস্কৃত উপসর্গ। নাসিক্য ধ্বনি কোনটি? দেখি নাসিক্য ধ্বনি কোনটি? নাসিক্য ধ্বনি কোনটি? কথাটা কেমন হয়ে গেল না? নাসিক্য বর্ণ কয়টা বলো তো? নাসিক্য বর্ণ হলো, আমরা 5 অথবা 6 অথবা 7, হ্যাঁ এইভাবে তো হয়। তাহলে একটা হলো নাসিক্য বর্ণ উ, আরেকটা হলো ইয়, আরেকটা হলো মূর্ধন্য, আরেকটা হলো দন্তন্য, আরেকটা হলো উ ইয় মূর্ধন্য দন্তন্য, আরেকটা হলো ম অনুসার চন্দ্রবিন্দু। এর ভিতরে বলতো, এর ভিতরে নাসিক্য বর্ণ উচ্চারিত হয় কোনটা? বর্ণ হিসেবে ব্যবহার হয় কোনটা কোনটা বলতো? উ একটা বর্ণ, হ্যাঁ, ইউ এর আলাদা কোনো উচ্চারণ নাই, মূর্ধন্য নাই, দন্তন্য একটা নাসিক্য বর্ণ, হ্যাঁ। এবার আসো, নাসিক্য বর্ণ, এটাও নাসিক্য বর্ণ, এটাও নাসিক্য বর্ণ। তারপরে আরেকটা আছে নাসিক্য বর্ণ হলো ম, আর কোনো নাসিক্য বর্ণ নাই। তাহলে নাসিক্য ধ্বনি বললে, সরি, নাসিক্য বর্ণ বললে এগুলো, হ্যাঁ। আর যদি বলে, এবার আসো আমি উল্টা বলে ফেলছি, বলো তো এগুলো সব বর্ণ, কিন্তু এগুলোর ধ্বনি কয়টা? ধ্বনি নাসিক্য ধ্বনি বললে 3টি, বলো তো ধ্বনি বললে 3টি, উল্টো বলে ফেলেছি। নাসিক্য বর্ণ 5টা হতে পারে, 7টা হতে পারে, হ্যাঁ 6টা হতে পারে। আব্দুল হাইয়ের মতে আবার চন্দ্রবিন্দুর নাসিক্য বর্ণ হিসেবে ধরা যায় না, হ্যাঁ। তো এবার আসো, এগুলো হলো নাসিক্য বর্ণ। এবার আসো, উ এর আলাদা উচ্চারণের একটা কি আছে? জায়গা আছে। তাহলে উ একটা নাসিক্য বর্ণ ধ্বনি। মূর্ধন্যের ইউ এর আলাদা উচ্চারণের জায়গা নাই, মূর্ধন্যের নাই, তারপরে লক্ষ্য করো অনুসারের নাই, চন্দ্রবিন্দুর নাই, দন্তন্য আছে, ম আছে। তাহলে নাসিক্য ধ্বনি যদি বলি, ধ্বনি বললে কয়টা হয়? ধ্বনি বললে লক্ষ্য করো, কি চাইছে এখানে? নাসিক্য ধ্বনি, আর একটা নাসিক্য কি? বর্ণ। বর্ণ বললে কয়টা? 5টা হতে পারে, 7টা হতে পারে, আর ধ্বনি বললে 3টি। ধ্বনি বললে কয়টা? 3টা। উ, তারপরে কি আছে বলো? দন্তন্য, আরেকটা হলো ম। তাহলে এখানে কি বলেছে? নাসিক্য ধ্বনি কোনটি? এটাও নাসিক্য ধ্বনির মধ্যে পড়ে, ঠিক আছে, এটাও নাসিক্য ধ্বনির মধ্যে পড়ে, অনুসারও পড়ে। এখানে নাসিক্য ধ্বনি না যায় বলে যদি বলতাম বর্ণ কোনটা, তাহলে উত্তর ছিল ম। যদি বলতাম কি বর্ণ কোনটা, তাহলে উত্তর কি ছিল? ম। বুঝতে পেরেছ? যদি হয়তো বর্ণ কোনটা, তাহলে উত্তর কি থাকতো? ম। কোশ্চেনটা একটু চেঞ্জ আছে, কোশ্চেনটা একটু কি আছে? প্রবলেম আছে। বুঝতে পেরেছ? ওকে, বুঝছো? ম হবে, ম। এখানে উত্তর হলো ম। ওকে, এবার আসো, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ মূর্ধাবর্ণ? মনে রাখবা, আমরা জানি ক, খ, গ, ঘ, উ, এই 5টার বর্ণে প্রথম 2টা হলো অঘোষ, প্রথম 2টা হলো অঘোষ, পরের 3টে হলো ঘোষ, পরের 3টা কি? ঘোষ, পরের 3টা কি? ঘোষ। ওকে, এবার আসো, প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। তাহলে অঘোষ এখানে বলছে কি? ঘোষ। দ্যাট মিন্স প্রথম 2টার মধ্যে পড়বে না, পরের 3টার মধ্যে পড়বে, পরের 3টার মধ্যে পড়বে, হ্যাঁ, পরের 3টার মধ্যে। ত, থ, তাহলে এটা হবে না, প্রথম 2টার মধ্যে আছে। চ, ছ, প্রথম 2টার মধ্যে আছে। ট, ঠ, প্রথম 2টার মধ্যে আছে। তাহলে লক্ষ্য করো, ট, ঠ, ড, ড, ঢ, এটা হলো 4 নাম্বার বর্ণ। আর 4 নাম্বার বর্ণ সবসময় কি হয়? মহাপ্রাণ হয় এবং ঘোষ হয়, মহাপ্রাণ হয়, ঘোষ হয়। ওকে, ওকে, মহাপ্রাণ হয় এবং কি হবে? ঘোষ হবে। তাহলে লক্ষ্য করো, আমরা এটা কি বললাম? আমরা বললাম, লক্ষ্য করো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এগুলো হলো কি? এটা হলো ঘোষ,
এবং ঘোষের মধ্যে লক্ষ্য করো অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, এটা হলো মহাপ্রাণ। তাহলে ঢ উত্তর। কি উত্তর? ঢ উত্তর। মনে রাখবা এখানে 5টা সিরিয়ালের মধ্যে প্রথমগুলো অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, লাস্টেরটা গিয়ে নাসিক্য বর্ণ, লাস্টেরগুলো কি নাসিক্য বর্ণ। নেক্সট, কোন বানানটি সঠিক দেখি পারো কিনা, খুবই ইম্পর্টেন্ট। কোন বানানটি সঠিক দেখি পারো কিনা সবাই, কোন বানানটি সঠিক দেখি পারো কিনা। কোন বানানটি সঠিক লক্ষ্য করো। ধৈর্য, মনে রাখবা রেফের পর একই বর্ণ দুইবার আসবে না, হবে না, দুইবার হবে না, হবে না। রেফের পর সেম বর্ণ দুইবার হবে না, রেফের পর সেম বর্ণ দুইবার হবে না। মনে রাখবা সারা জীবন জ আর জফলা ইকুয়াল টু সেম বর্ণ, ইকুয়াল টু কি বর্ণ? সেম বর্ণ। তাহলে রেফের পর একই বর্ণ দুইবার হবে না, তো রেফের পরে জ আর জফলা হয়ে গেছে ভুল, রেফের পর জ আর জফলা হয়ে গেছে কি ভুল। তাহলে কোন বানানটি সঠিক? সৌহার্দ্য, সৌহার্দ্য এটাও সঠিক, দৈর্ঘ্য এটাও সঠিক। তাহলে এখানে কয়টা সঠিক বলো তো? এখানে 2টা বানান সঠিক আছে। কেন বলবা সৌহার্দ্য সঠিক? রেপের পরে একটা দ আর একটা জফলা, ভাই এখানে তো সেম বর্ণ 2টা আসে না, এখানে 2টারও 2 রকম বর্ণ হয়েছে। এখানে লক্ষ্য করো রেফের পরে 2টাই জ, রেফের পরে 2টাই জ, এই জন্য ভুল, এই জন্য ভুল। আর রেফের পরে কি বললাম? একটা দ আর একটা জফলা, ভিন্ন বর্ণ, এটা সঠিক। এর দৈর্ঘ্যতে মনে রাখবা কখনো জফলা হবে না, দৈর্ঘ্যতে দৈর্ঘ্য তো ভুল, কি বললাম, এটা ধৈর্য, দৈর্ঘ্যতে কি হবে? জফলা হবে। তাহলে এটাও ভুল, এটাও কি ভুল। সঠিক উত্তর হলো ক। আমি উল্টাপাল্টা কথা বলতেছি আজকে। লক্ষ্য করো দৈর্ঘ্যতে কি হবে? জফলা হবে। দৈর্ঘ্যতে জফলাই তো দেওয়া নাই, ঠিক আছে, দৈর্ঘ্য লিখতে জফলা হয়। তাহলে সঠিক উত্তর হলো ক। সঠিক উত্তর কি? ক। চোখেই দেখা যায় না, খালি জিনিস ছিল, বা এটারে দৈর্ঘ্যে জফলা হিসেবে কাউন্ট করেছি। তাহলে সঠিক উত্তর কি? ক। এখানে গ উত্তর হবে না, এটা তো ভুল। এই শব্দটা বানানে জফলা নাই, এখানে জফলা দেওয়ার কারণে ভুল, এখানে জফলা দেওয়ার কারণে ভুল, এখানে না দেওয়ার কারণে ভুল, বাট এটা হলো সঠিক, সৌহার্দ্য সঠিক। ওকে, নিচের কোনটি লক্ষ্য করো। আমরা যদি বলি এরকম সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য যদি এভাবে বলি তাহলে এটা ভুল, আর সৌহার্দ্য, সৌহার্দ্য এভাবে বলি তাহলে এটা সঠিক, কারণ রেফের পর দ আর জফলা, এখানে 2টাই জ, রেফের পর সেম বর্ণ দিতে হবে না। ওকে, এবার আসো নিচের কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ দেখি পারো কিনা। নিচের কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ? সবাই লক্ষ্য, নিচের কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ নয়? নিচের কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ নয়? এই নয় না দেখলে আরেকবার বিপদ আছে। তাহলে নিচের কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ নয়? রজাত নয়। তাহলে অহরহ বাংলা কি হবে? অহ যোগ অহ, এই রটারে কি বানাইলা? বিসর্গ বানাইলা। নিরাকার, এটা কি হবে? নিহ যোগ আকার, রটাকে কি বানাইলা? বিসর্গ বানাইলা। শিরশ্ছেদ, হ্যাঁ। এখন লক্ষ্য করো এটা কি? এটা হলো এরকম, এই ররে বিসর্গ বানাইলে হবে না, যদি ররে বিসর্গ বানাও শি যোগ এসছেদ হইল, এসছেদ বলতে কিছু আছে না, ররে বিসর্গ বানাও পারে শকে বিসর্গ বানাও, তাহলে কি হলো? শৈরশিকার শি র, তালব্যস্যটারে বিসর্গ বানাও শিরহ, তারপরে কি ছেদ, তাহলে আমরা পাইলাম এটা সজাত। আশীর্বাদে কি? তালব আশি, আশি আশি, হ্যাঁ। এরপরে এটার পরে রেপটারে কি বানায় দাও? বিসর্গ বানায় দাও, আর মূল শব্দ বাদ। তাহলে কি হইল বলো তো? তাহলে অঘটন ঘটছে কোথায়? অঘটন ঘটছে হলো, এটা হলো রয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে, এটা রয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে, রেপের পরিবর্তে বিসর্গ হয়েছে, দ্যাট মিনস এটা 3টা হলো রজাত, এই 3টা হলো রজাত, আর এটা শয়ের পরিবর্তে, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে সজাত। এটা কি? সজাত বিসর্গ সন্ধি, সজাত বিসর্গ সন্ধি, সজাত বিসর্গ সন্ধি। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? ক্লিয়ার সবার কাছে বিষয়টা? ইয়েস। নেক্সট, বাংলা ভাষার প্রথম লেখক কে?
বাংলা ভাষার প্রথম লেখককে? সবাই বাংলা ভাষার প্রথম লেখককে? বাংলা ভাষার প্রথম লেখককে? বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ। হ্যাঁ, চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? 51টি চর্যাপদ, 46.5টি আবিষ্কার 1907 সালে পাওয়া যায়, 1916 সালে প্রকাশ পায়। বেশি পদকর্তা কান্নপা 13টি পদ রচিত তার। বেশি পদকর্তা কান্নপা 13টি পদ রচনা করছেন। প্রথম পদের রচয়িতাকে? প্রথম পদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন যেহেতু চর্যাপদ, চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলো লুইপা। বলো, চর্যাপদের প্রথম পদের রচয়িতা কি? লুইপা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ, আর চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলো লুইপা। ক্লিয়ার? বাংলা ভাষার প্রথম লেখককে? লুইপা। এই 14D কেন দিলা? এই রে আল্লাহ, আরে ভাই এই কোথায় রাজা রামমোহন রায় কত সাল? আর এটি হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন। বাংলা সাহিত্য শুরুই তো হয়েছে এটা দিয়ে। আয় হায় রে, এরা কারা? এরা একটা সঠিক উত্তর দিতে পারে না, একটাও সঠিক উত্তর দিতে পারে না। এই কি অবস্থা? এই অবস্থা কেন? পড়ালেখা খুব বাজে অবস্থা। অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটি? দেখি পারো কিনা সবাই। অর্ধবিবৃত স্বরধ্বনি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা সঠিক উত্তর দিতে পারবা তারা জিতে যাবা। যারা সঠিক উত্তর দিতে পারবা তারা জিতে যাবা। যারা সঠিক উত্তর দিবা তারা জিতে যাবা। সবাই যারা সঠিক উত্তর দিবা এটা তারা জিতে যাবা। এইটা সঠিক উত্তর দিতেই হবে তোমাকে। সবাই এটা সঠিক উত্তর দিতেই হবে তোমাকে। পারবা? সবাই দিতে হবে। সবাই লক্ষ্য করো, আমরা জানি কি মনে আছে? উচ্চ স্বরধ্বনি আছে। কি আছে বলো তো? উচ্চ আছে, উচ্চ মধ্য আছে, উচ্চ মধ্য আছে, নিম্ন মধ্য আছে, নিম্ন মধ্য আছে, মধ্য। আরেকটা হলো নিম্ন, আরেকটা কি? নিম্ন। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এই স্বরধ্বনিগুলো আছে না? বলো তো, এগুলোই তো স্বরধ্বনি। উচ্চ আছে, উচ্চ মধ্য আছে, নিম্ন আছে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এটার ভিতরে আবার কি আছে বলো তো? এটার ভিতরে আছে আবার 3টা, তাই না? মানে রাখবা, প্রস্তৃত, গোলাকৃত, স্বাভাবিক, আরেকটা গোলাকৃত। তাহলে আমরা যদি উচ্চ, উচ্চ মধ্য এগুলো বলি, তাহলে লক্ষ্য করো এখানে আছে রস্বই এ, আরেকটা আছে কি এ, আর নিম্ন স্বরধ্বনি শুধু আ, আর এখানে আছে রস্বউ গোলাকৃত ও, আরেকটা কি অ। মনে আছে? এগুলো পড়াইছিলাম, মনে আছে? মনে আছে? মনে রাখবা, এই নিচের সারির নাম হলো বিবৃত। নিচের সারির নাম হলো কি? বিবৃত। ওকে, মনে রাখবা নিচের সারির নাম বিবৃত। তাহলে বিবৃতের একটু উপরের সারি হলো অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। নিচের উপরের সারি হলো অর্ধ বিবৃত। তাহলে উপরের সারির নাম কি? সংবৃত। উপরের সারির নাম কি? সংবৃত। তাহলে এটার নাম কি? অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। এগুলো আমি লিখে দিয়েছিলাম ক্লাসে। হ্যাঁ, উচ্চ, উচ্চ মধ্য। আর এটার নাম হলো প্রস্তৃত। শুরুর নাম হলো প্রস্তৃত। এটা হলো বিবৃত বা স্বাভাবিক। বিবৃত, হ্যাঁ, বা স্বাভাবিক। স্বাভাবিক বলবো, বিবৃত। হ্যাঁ, বিবৃত বা স্বাভাবিক। আর এটা হলো গোলাকৃত। এটা কি? গোলাকৃত। আমরা পড়াইছিলাম না, মনে আছে? গোলাকৃত। তাহলে আমরা চাইছি কি? অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি। তাহলে বিবৃত স্বরধ্বনি হলো আ, অর্ধ বিবৃত এ আছে আর অ আছে, এ আছে অ আছে। তাহলে আজকে সঠিক উত্তর বলো, সবাই উত্তর দাও। অর্ধ বিবৃত কোনটা? সবাই উত্তর দাও। উত্তর দাও না কেন? তোমাদের এত স্লো হয়ে গেছে লেখাপড়া। সবাই সবাই
সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তো লেখাপড়া না করলে তোর মাথার উপর দিয়ে তো যাবে, লেখাপড়া না করলে তো মাথার উপর দিয়ে যাবে। এই কমেন্ট করতে তো তোর লজ্জা হওয়া উচিত ছিল। 1 বছর লেখাপড়া করছে, এগুলো যদি না পড়ে, এগুলো আমি ক্লাসে পড়াই দিই। এই আমার যারা স্টুডেন্ট তো এগুলো আমি খুব সুন্দরভাবে হ্যান্ড নোট করে দিছি, গিয়ে দেখো সব লিখে দিছি। কোনো কিছু নাই যে বাংলা ব্যাকরণ এরকম কিছু নাই যে পরীক্ষায় আসে, বাট আমি লিখি নাই, আমি পড়াই নাই। সো তোমরা যদি না পড়ো তোমাদের বিষয়। ওকে, এবার আসো, বুঝছো? তাহলে আজকে সঠিক উত্তর হলো অ। আজকে সঠিক উত্তর হলো কি? অ। অর্ধ বিবৃত কয়টা? 2টা, এ আর হলো অ। নেক্সট, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? দেখি পারো কিনা। দেখি এটা পারো কিনা। এটার উত্তর কি কি হইতে পারে দেখি। দেখি এটার উত্তর কি কি হতে পারে। সম্মুখ, আমরা জানি সম্মুখ ওষ্ঠাধর, এই যে লক্ষ্য করো, এটা প্রসৃত বলছি না, এটার নাম মূলত ছিল সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তাহলে একটা হলো সম্মুখ, হ্যাঁ, আরেকটা হলো কেন্দ্রীয়, আরেকটা কি বলো? কেন্দ্রীয়, আরেকটা হলো গোলাকৃত। তাহলে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, তারপর কি পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত, লাস্টেরটা হলো পশ্চাৎ। তাহলে এই অনুযায়ী জিহ্বের অবস্থা অনুযায়ী, লক্ষ্য করো, আকৃতি অনুযায়ী, সম্মুখ এবং পশ্চাৎ অনুযায়ী, তাহলে এটা কত প্রকার বলো তো? দেখি পারো কিনা, সবাই উত্তর দাও। কত প্রকার? সবাই উত্তর দাও, দেখি কয় প্রকার। জিহ্বের সম্মুখ অথবা পশ্চাৎ অবস্থা অনুযায়ী, সম্মুখ বা পশ্চাৎ বলছে, বলে দিছে, তোমাকে বলে নাই স্বরধ্বনির 7টি অবস্থা বলে নাই, স্বরধ্বনি কত প্রকার বলছে। দেখি এবার পারো কিনা। দেখি এবার পারো কিনা সবাই। এই উল্টা পাল্টা, একটা স্টুডেন্ট কোনো কনসেপ্ট দিয়ে প্রশ্নের উত্তর করতেছে না, একটা স্টুডেন্টও পারতেছে না, এটা কোনো কথা? একটা স্টুডেন্টও পারতেছে না, এটা কোনো কথা? ভাই মাত্র শিখাইয়া দিলাম, বলে দিছে সম্মুখ, পশ্চাৎ এবং প্রসৃত অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার। সেটা তো 3 প্রকার, সম্মুখ ওষ্ঠাধর, প্রসৃত, বিবৃত, আর একটা হলো গোলাকৃত। প্রসৃত, বিবৃত, গোলাকৃত, এটা মানে কি জানো? প্রসৃত মানে ঠোঁটের আকৃতি লম্বা হবে, আর বিবৃত মানে স্বাভাবিক হবে, আর একটা হবে গোল। তাহলে গোলও হবে না, তারপরে একদম পুরো গোল হইলে গোলাকৃত, লম্বা হইলে প্রসৃত, গোলও হবে না, কি আবার চওড়া হবে না, তাহলে কি হবে? ইয়াস, এবার বুঝছো তাই না? কারণ এটা 3টাই তো প্রকার, সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তাহলে কয় প্রকার? ওইখানে 3 প্রকার। এটার কোশ্চেনের প্যাটার্ন একটা, এটা অনেকেই অনেক জায়গায় বলে দিবে 7টা, না, স্বরধ্বনি 7টি, ঠিক আছে? এটা বলে দিছে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন করছে। ওকে, উপরযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বলে দেখি তো। উপরযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ এখানে হলো রস্যু প, রেপটারে কি বানাবো? র, জটাকে রস্যিকার বানাবো উপরে, আর যুক্ত রস্যু কয়ত, কারণ জটা তো চলে গেছে, উপরই যোগ উক্ত, উপরই যোগ উক্ত, উপরযুক্ত। ওকে, উপরই যোগ উক্ত, উপরযুক্ত। নেক্সট, স্বাধীনতা, মনে রাখবা স্বাধীনতা, এটা সন্ধি বিচ্ছেদ কোনটা দেখি পারো কিনা। স্বাধীনতা, ফাতিমা আক্তার, অ্যান্সার তো প্রথমে দিলাম, একজনেরটা তো আসে না। দেখি স্বাধীনতা, এটার উত্তর দাও। স্বাধীনতা, এটার উত্তর দাও। মনে রাখবা শুধু বফলা থাকলে রস্যুকার হয়, যদি বলতাম স্বল্প, স্বল্প, হ্যাঁ, তাহলে হয়তো সুযোগ অল্প, সুযোগ অল্প, এইরকম, হ্যাঁ, সকল বফলা নর্মালি রস্যুকার হয়। বাট স্বাধীনতা, এটা আসছে 1 নম্বর নিয়ম, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সযোগ অধীনতা,
নিজ বুঝাইলে শয়ের নিচে ব, সহযোগ অধীনতা। মনে রাখবে এখানে একটা অকার, এখানে একটা অকার, অকারে অকারে কি কার হয়ে গেছে? আকার হয়ে গেছে। সহযোগ অধীনতা, সহযোগ অধীনতা, সহযোগ অধীনতা, অকারে অকারে আকার হয়েছে, তাহলে এটা কি হবে বলো? সহযোগ অধীনতা, সহযোগ অধীনতা। স্বাধীনতা, শয়ের নিচে অবশ্যই বফলা। স্বাধীনতা মানে নিজ, নিজের অধীনে থাকা, আর নিজ বুঝাইলে অবশ্যই শয়ের নিচে বফলা মানে কি? নিজ বুঝায়। শয়ের নিচে বফলা মানে কি? নিজ বুঝায়। নত্যবিধান অনুসারে সঠিক বানান কোনটি? নত্যবিধান অনুসারে সঠিক বানান কোনটি দেখি? নত্যবিধান অনুসারে সঠিক বানান কোনটি? নত্যবিধান অনুযায়ী তাহলে ধরন বানান কি? ভুল। মনে রাখবা ধরন এটা তৎসম শব্দ না, দন্তন্য, তাহলে এটা ভুল। হ্যাঁ, পরগনা বিদেশি শব্দ, পরগনাতে কখনো মূর্ধন্য হয় না, পরগনা এটা দন্তন্য হবে। হ্যাঁ, পূর্বাহ্ন, পূর্বাহ্ন রেপের পরে ব আকার হয়, এরপরে মূর্ধন্য হওয়ার কথা, তাহলে পূর্বাহ্ন হবে এইরকম, পূর্বাহ্ন মূর্ধন্য, পূর্বাহ্ন মূর্ধন্য। হ্যাঁ, তাহলে সঠিক বানান হলো 4 নাম্বারটা। বলো সঠিক বানান কোনটা? 4 নাম্বারটা। নেক্সট, ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত, দেখি পারো কিনা, সবাই ট্রাই করো। ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া দৃষ্টান্ত, মানে একবার ধার আসছে উধার থেকে, উধার, তাহলে উধার মানে এই রস্যুকার চাপ চড়ে গিয়ে কি আসছে? ধার আসছে, রস্যুকার পড়ে গেছে, এটারে কি বলে বলো তো? এটারে কি বলে? বিপ্রকর্ষ বা স্বরভক্তি, একই জিনিস তাই না? এটা হলো স্বরলোপ, এটার নাম কি বলো? স্বরলোপ। স্বরলোপের অপর নাম কি দেখি পারো কিনা এবার দেখি, সবার বলো, সবাই বলো দেখি, স্বরলোপের অপর নাম কি? স্বরলোপের অপর নাম কি? স্বরলোপের অপর নাম, স্বরলোপের অপর নাম কি? ইয়াস, স্বরলোপের অপর নাম হলো সম্প্রকর্ষ, আর এই দুইটা হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা হলো মধ্য স্বরাগম, আর এটা তো অন্তর্হতি, তাহলে এটা গ উত্তর। কারণ এখানে স্বরধ্বনি চলে গেছে, স্বরধ্বনি চলে গেলে স্বরলোপ, আজ শুরু থেকে গেছে আদি স্বরলোপ। বলো শুরু থেকে গেছে কি? আদি স্বরলোপ। ওকে, কোনটি অপিনিহিতি নয়? কোনটি অপিনিহিতি নয় দেখি তোমরা উত্তর করো। কোনটি অপিনিহিতি নয়? কোনটি অপিনিহিতি নয়? কন্যা থেকে কন্যা, যুক্তবর্ণের আগের অস্বী আসছে অপিনিহিতি। সত্য থেকে সত্য, যুক্তবর্ণের আগের অস্বীকার আসছে অপিনিহিতি। সত্য থেকে সত্যি, এখানে রস্যই ছিল না, এখানে আসছে কিন্তু তয়ের আগে আসে না, যুক্তবর্ণের আগে না, এটা পরে, এটাই অপিনিহিতি। এটা কি? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, এটা কি? অন্তঃস্বরাগম। হ্যাঁ, তারপরে আসো, জালিয়া থেকে জাইলা, লয়ের পরের অস্বীকার ছিল আগেরটা, পরের রস্যই আগে আসলে অপিনিহিতি, এটার নাম কি? অপিনিহিতি, নিহিতি। বলো তো, অপিনিহিতির দুইটা নিয়ম, একটা হলো পরেরটা আগে আসলে, যেমন চারি রয়ের পরে রস্যই, এবার হলো কি? চাইর, চাইর। ওকে, চারি রয়ের পরে রস্যই, এবার হলো চাইর। তারপরে আসো, আমরা বললাম এই যে কি বললাম? সত্য থেকে সত্যি, এখানে কিন্তু এটা অন্তঃস্বরাগম হয়েছে, এটা কি? অন্তঃস্বরাগম। কোনটা অপিনিহিতি নয়? তাহলে সঠিক উত্তর হলো গ। সঠিক উত্তর কি? গ। বুঝাইতে পারছি? সবাই বুঝছ? সবাই বুঝছ? সবাই বুঝছ? ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। আমরা কন্টিনিউ যেভাবে ক্লাসগুলো দিচ্ছি এগুলো করো, আমার শুধু অনুরোধ থাকবে এই ক্লাসগুলো করো, আর সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, কথা দিলাম। সেকেন্ড টাইম ব্যাচে শুধু তোমার একটা ইচ্ছা, আর এই লং টাইম পড়লে এমনিতেই ভালো করবা। তবে মনে রাখবা, যদি তুমি লং টাইম প্রস্তুতি নিতে না চাও বা তুমি অপারগ, তোমার শরীর সাপোর্ট দিবে না, তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। সেকেন্ড টাইম আমরা অনেক বেশি পড়াবো, অনেক বেশি ক্লাস দিব, ফার্স্ট টাইমের তুলনায় ডাবল ক্লাস দিব, ডাবল এক্সাম নিব, সব কিছু ডাবল, বাট তোমাকে অনেক বেশি পড়তে হবে। যদি তোমার এই টেন্ডেন্সি থাকে তাহলে সেকেন্ড টাইম ভর্তি হও। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।